সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টারের 4 নম্বর হচ্ছে প্রশ্নে। তো এই প্রশ্নটা আমরা নিয়েছি আইআইটি এক্সামের 11 সালের একটা প্রশ্ন থেকে। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, খুবই তাড়াতাড়ি করা পসিবল, বাট জিনিসটা একটু ইউনিক মনে হয়েছে বলে আমি হচ্ছে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা বস্তুকে একটা সুতার সাহায্যে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঝুলিয়ে দেওয়ার পরে একে হচ্ছে একটা সরল দোলকের মতো রোটেট করা হচ্ছে। বাট সরল দোলক তো আমরা জানি হচ্ছে এভাবে এভাবে রোটেট করে, এভাবে না করে এটাকে উলম্ব তলের সাপেক্ষে একটা সুতাকে ঝুলিয়ে দিয়ে একে যদি হচ্ছে আমি জাস্ট এভাবে রোটেট করি, যেটা চিত্রে দেখানো হয়েছে, যে উলম্ব তলের সাপেক্ষে সরল দোলকটাকে এইভাবে দুলতে না দিয়ে এটা যদি হচ্ছে এই বৃত্তাকার একটা আনুভূমিক একটা বৃত্তাকার পথে এভাবে দুলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে এটা সর্বোচ্চ কি পরিমাণ আনুভূমিক কৌণিক বেগে ঘুরতে পারবে, সেটা আমাকে যদি বের করতে বলে তাহলে সেটা কিভাবে করব। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা এরকম যে এই যে সুতাটি আছে, এই সুতাটার একটা সর্বোচ্চ সহ্য সীমা আছে টানের। এই টানের সর্বোচ্চ একটা সহ্য সীমার যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে একে এরকম আনুভূমিক একটা বৃত্তাকার পথে যদি আমি হচ্ছে ঘোরাতে চাই, তাহলে ম্যাক্সিমাম কত কৌণিক বেগে একে রোটেট করতে পারবো যাতে করে সুতাটি ছিঁড়ে না যায়। তো এই হচ্ছে আমার প্রশ্ন। চলো সলভ করার আগে আমরা প্রশ্নটাও একবার রিডিং পড়ে নিই, দেন হচ্ছে এটাকে সলভ করার চেষ্টা করি। প্রশ্নটা একটু রিডিং পড়লে দেখো কি বলা আছে, এ বল অফ মাস 0.5 কেজি। এই যে বলটা দেওয়া আছে এইখানে, এই বলের ভর হচ্ছে 0.5 কেজি, ইজ অ্যাটাচড টু দ্য এন্ড অফ এ স্ট্রিং। একটা হচ্ছে সুতার একেবারে মাথায়, এই সুতার প্রান্তে হচ্ছে একে লাগানো, হ্যাভিং লেংথ অফ 0.5 মিটার। এই যে সুতাটা যে দৈর্ঘ্য আছে, এই সুতাটার দৈর্ঘ্য তোমাকে বলা, যে দৈর্ঘ্যটা হচ্ছে 0.5 মিটার দৈর্ঘ্যের। দ্য বল ইজ রোটেটেড, ঘোরানো হচ্ছে অন এ হরিজন্টাল সার্কুলার পাথ, অর্থাৎ আনুভূমিক বরাবর একটা বৃত্তাকার পথে তাকে হচ্ছে এভাবে ঘোরানো হচ্ছে, লাইক এ ফিজিক্যাল পেন্ডুলাম, একটা হচ্ছে পেন্ডুলাম বা সরল দোলকের মতো, অ্যাবাউট ভার্টিক্যাল অ্যাক্সিস, অর্থাৎ এই যে উল্লম্ব যে অক্ষ আছে, এই উল্লম্ব অক্ষের সাপেক্ষে একটা সরল দোলকের মতো একে আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, এটা বলা আছে। দ্য ম্যাক্সিমাম টেনশন, ম্যাক্সিমাম টেনশন মানে হচ্ছে সর্বোচ্চ টানের মান কার, ওই সুতাটার উপরে, এই যে রশিটা আছে সুতাটা, এই সুতাটার উপর সর্বোচ্চ টানের মান যদি 324 নিউটন হয়, তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগের মানটা নির্ণয় করতে হবে যাতে করে সুতাটা ছিঁড়ে না যায়। এই হচ্ছে প্রশ্ন, এবং বের করতে হবে আমাদের রেডিয়ান পার সেকেন্ড এই এককে। তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য আমরা হচ্ছে যেই মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি, আমি দেখতে পারি যে যখন একটা বস্তুকে এইভাবে আমি রোটেট করাচ্ছি, এই রোটেট করার মোমেন্টে এর উপর টোটাল কি কি ফোর্স কাজ করে, এই ফোর্সগুলো যদি হচ্ছে আমি একটু ফোর্স ব্যালেন্স করি, তাহলেই কিন্তু আমার খুব ইজিলি ম্যাথটা সলভ হয়ে যাবে। তো দেখো, এই যে বস্তুটি আছে, এই বস্তুটি সুতার সাহায্যে হচ্ছে কানেক্টেড, এবং এই সুতাটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমি কল্পনা করি এল দৈর্ঘ্যের। এই সুতাটি হচ্ছে এল দৈর্ঘ্যের একটা সুতা, ঠিক আছে। এল দৈর্ঘ্যের এই সুতাটাকে আমি এম ভরের একটা বস্তুর সাহায্যে আমি ঘোরাচ্ছি, তাহলে এই বস্তুটার ভর হচ্ছে এম, এবং সে যে বৃত্তাকার পথে হচ্ছে রোটেট করছে, এই বৃত্তাকার পথে রোটেট করার সময় তার যে হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমি কল্পনা করে নিই হচ্ছে আর, ঠিক আছে। তো আমি যেহেতু এই বস্তুটি হচ্ছে একটা বৃত্তাকার পথে রোটেট করে, আমরা কি জানি যে কোনো একটা বস্তু সে যদি বৃত্তাকার পথে হচ্ছে রোটেট করতে চায়, রোটেট করার ক্ষেত্রে সে কিন্তু অবশ্যই সবসময় এই বৃত্ত থেকে বা কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। এবং আমি যদি সেই বস্তুটিকে আটকে রাখতে চাই, ধরে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কেন্দ্র দিক বরাবর একটা বল প্রয়োগ করতে হবে, যেটাকে আমি কেন্দ্র বিমুখী বল বলি। আমাদের সৌরজগতের কনসেপ্টটাও কিন্তু সেরকম, যে আমাদের হচ্ছে সূর্য আছে, এই সূর্যের চারদিকে পৃথিবীগুলো ঘুরছে। পৃথিবী বা যে কোনো গ্রহ সবসময় চাচ্ছে এই সূর্যের চারদিকে না ঘুরে হচ্ছে বাইরের দিকে ছিটকে যেতে যাচ্ছে আর কি। তো এরকম বৃত্তাকার পথে সে হচ্ছে বাইরের দিকে ছিটকে যেতে যাতে করে না পারে, এ কারণেই এই যে দুইটি বস্তু সূর্য এবং পৃথিবী, এদের মাঝে কিন্তু একটা আকর্ষণ বল আছে, যেটাকে আমরা মহাকর্ষ বল বলি বা অভিকর্ষ বল, যেটাই বলো না কেন, মহাকর্ষ বল বলি। এই মহাকর্ষ বলের কারণে আলটিমেটলি কিন্তু এই যে পৃথিবীটা, সে তার বৃত্তাকার পথ ছেড়ে বাইরের দিকে না গিয়ে ভিতরের দিকেও না এসে
একটা স্টেবল একটা জায়গায় জুড়ে হচ্ছে মেনটেন করছে যে কি পরিমাণ দূরত্বে তার থাকা উচিত। তো যেই পরিমাণ দূরত্বে থাকলে তার বাইরের দিকে যে পরিমাণ সে ফোর্স ফিল করে বা কেন্দ্র থেকে বাইরের দিকে যে পরিমাণ ফোর্স ফিল করে সেই বলের সমপরিমাণ যদি এদের মধ্যে আকর্ষণ বলটা হয় তাহলে কিন্তু সে একটা নির্দিষ্ট বৃত্তাকার মধ্যে থাকতে পারবে। তো এই যে বস্তুটি এ যদি একটা নির্দিষ্ট বৃত্তাকার পথ মেইনটেইন করে চলে তার মানে অবশ্যই এখানে দুইটা ফোর্স কাজ করে, অবশ্যই কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল কাজ করা উচিত যার কারণে সে বাইরের দিকে ছিটকে যাওয়ার তার একটা অনুভূতি কাজ করছে, বাট সে যেতে পারছে না। এর মানে অবশ্যই কেন্দ্র থেকে ভিতরের দিকে একটা বল আছে যেটা হচ্ছে তাকে আটকে ধরে রেখেছে এই বৃত্তাকার পথে, যাতে করে সে এদিকেও ছিটকে না যায় বা বৃত্তের দিকে কেন্দ্রের দিকে হচ্ছে যেতে না পারে। তো এই যে ফোর্স ব্যালেন্সটা যদি আমরা করতে চাই তার কারণে একটা কাজ করি আমরা, এইখানে যে সুতাটা লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সে কোণটাকে আমরা হচ্ছে একটা নাম দেই থিটা কোণ। এটা আমাকে বের করতে বলেনি, বাট ফোর্স ব্যালেন্সের সূত্রগুলো লেখার জন্য আমার এই থিটাটা অনেক কাজে আসবে। এখন দেখি আর কি কি সূত্র কাজে আসতে পারে এখানে। এখানে খেয়াল করো যেহেতু বস্তুটি একটা নিজস্ব ভর আছে তার মানে অবশ্যই খাড়া নিচের দিকে তার একটা বল কাজ করা উচিত যেটাকে আমরা এমজি বলি। এটা আমি জাস্ট আলাদা আলাদা একটু কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ফোর্সগুলো হচ্ছে আমি আলাদা কালার লিখছি যে এই দিকে তার একটা ওজন বল কাজ করা উচিত। এই বস্তুটি যেহেতু ঝুলে আছে এখানে তার মানে অবশ্যই তার ভরের কারণে সে একটা ওজনের মতো একটা বল ফিল করবে। প্লাস এর যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তো আমি একটু আগে বললাম বৃত্তাকার পথে ঘোরার জন্য সে বৃত্ত থেকে বাইরের দিকে একটা বল ফিল করবে যেটাকে হচ্ছে কেন্দ্র বিমুখী বল বলা হয়। যে কেন্দ্র থেকে বাইরের দিকে তার উপর যে পরিমাণ কেন্দ্র থেকে বাইরের দিকে বল কাজ করবে কেন্দ্র বিমুখী বল সেটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর বলতে পারি আমরা। কেন্দ্র বিমুখী বলের সূত্র আসলে দুইটা, একটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর আর একটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। এখন তোমাকে যেটা বের করতে বলবে প্রশ্নে সেটার সাপেক্ষে তুমি সূত্রটা লিখবে। এখানে তোমাকে বের করতে বলেছে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে কৌণিক বেগ, তাহলে এই কারণে আমি কৌণিক বেগের সাপেক্ষে সূত্রটা লিখলাম। এখানে যদি বের করতে বলতো রৈখিক বেগ বের করো তাহলে আমি রৈখিক বেগের সাপেক্ষে এম ভি স্কয়ার বাই আর এই সূত্রটা লিখতাম। তো যেহেতু কৌণিক বেগ বের করতে বলেছে আমি এম ওমেগা স্কয়ার আর লিখলাম যেটা কেন্দ্র থেকে বাইরের দিকে এই দিক বরাবর কাজ করে। এখন এই দুইটা ফোর্সকে ব্যালেন্স করার মতো কেউ কাউকে না কাউকে তো অবশ্যই থাকতে হবে। সেই ব্যালেন্স করার মতো ফোর্সটাই হচ্ছে এই সুতার টান। সুতার টান অবশ্যই আমরা জানি সুতার দিক বরাবর করে, অর্থাৎ সুতার লেংথ যেই দিকে সেই দিক বরাবর কাজ করে। তাহলে এই যে সুতাটা যেহেতু এই দিক বরাবর আছে তারপর এই সুতার টানটা এই সুতার দিক বরাবর উপরের দিকে একে টেনে ধরে রাখবে। সুতার টান মানে কি, অনেকগুলো বল যদি তাকে নিচের দিকে টানে তাহলে সে একটা টান দিয়ে এই বস্তুটাকে ধরে রাখবে। এখন প্রশ্ন হচ্ছে যখন সে থিটা অ্যাঙ্গেলে থাকে এই সুতার টানটা কিন্তু এই দিক বরাবর যেহেতু কাজ করছে এবং থিটা অ্যাঙ্গেলে থাকার কারণে এই সুতার টানটা দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে উপাংশ সূত্র অনুসারে। তাই আমি বলতে পারি সুতার টানটা যেহেতু এদিকে, তুমি কল্পনা করো এই জিনিসটাকে আমি একটু এই পাশে নিয়ে আসি, যে সুতার টান যদি এদিকে হয় তাহলে এর কিন্তু দুইটা ফোর্স কাজ করবে। তো এটা যদি তোমার থিটা হয় লম্বের সাপেক্ষে আলটিমেটলি আমি এখানে যদি আরেকটা রেখা আঁকতাম এটাও কি থিটা হতো না একান্তর কোণ অনুসারে। এইটা হচ্ছে লম্ব একটা রেখা, এটাও আমি একটা লম্ব রেখা আঁকলাম এবং এটা হচ্ছে তাদের ছেদক। তো ছেদকের উভয় পাশে যদি কোণ থাকে এটাকে আমরা একান্তর কোণ বলি। তার একান্তর কোণগুলো পরস্পর সমান হওয়ার কারণে এটা থিটা হলে এটাও থিটা হবে। এই রেখাটাই আমি ওইখানে এঁকেছি, একটা হচ্ছে এই দিক বরাবর একটা হচ্ছে উপরের দিক বরাবর। তো দেখো একটা বল যদি এদিক বরাবর কাজ করে, টান তো এক ধরনের বল, এই বলটা যদি উপরের দিকে কাজ করে তার একটা কোণ যদি এটা থিটা হয় তাহলে একটা পোর্শন হবে টি কস থিটা। আমরা জানি যে কোনো বলের কস অংশটা থাকে কোণের সাথে, কোণটা যেহেতু এখানে তার মানে এটা হচ্ছে আমার আনুভূমিক উপাংশ টি কস থিটা হবে আর এটা হবে আমার উল্লম্ব উপাংশ টি সাইন থিটা। তাহলে খেয়াল করো এই যে বস্তুটি আমি এই বলটি আমি এঁকেছি সুতার টান এর দুইটা পার্ট পাওয়া আছে, একটা কাজ করছে এই সুতার দিক বরাবর এদিকে যেটা আসছে টি সাইন থিটা যে আসলো, এবং একটা কাজ করবে উপরের দিকে যার ভ্যালু আসতো টি কস থিটা। এখন দেখো এখন তুমি যদি জিনিসটাকে সামারাইজ করো যে এই যে বস্তুটি এম আছে তার উপর টোটাল চারটা ফোর্স কাজ করছে এবং এই চারটা ফোর্সকে আমি একটু ক্লিন আকারে যদি লিখতে চাই তাহলে এই দিক বরাবর তার নিচে ওজন বল এমজি, উপরে তার উপর হচ্ছে টি কস থিটা টানের
সুতার টানের হচ্ছে আনুভূমিক উপাংশটা, এই দিক বরাবর তার কাজ করছে সুতার টানের লম্ব উপাংশ, উল্লম্ব যেটা উপাংশ টি সাইন থিটা, এবং এই দিক বরাবর কাজ করছে, যেহেতু সে ঘুরছে বৃত্তাকার পথে, তাহলে কেন্দ্র যে বিমুখী বলটা এম ওমেগা স্কয়ার আর। তাহলে এই চারটা বল এর উপরে কাজ করছে, এ কারণেই এই বস্তুটি একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সবসময় হচ্ছে চারপাশে চলতে পারছে। এতটুকু বোঝা গেছে কিনা? তো যেহেতু সে হচ্ছে এদিকেও যাচ্ছে না, কেন্দ্রের দিকেও যাচ্ছে না, কেন্দ্র থেকে বাইরেও ছিটকে যাচ্ছে না, আবার সে সুতার টানের কারণে উপরের দিকেও উঠছে না, বা ভরের কারণে নিচের দিকেও নেমে যাচ্ছে না, তার মানে ডানের এবং বামের বল পরস্পর সমান, উপরের এবং নিচের বল পরস্পর সমান। সমান যদি না হতো এটা সে ব্যালেন্স আকারে থাকতে পারতো না, হয় কোনো না কোনো দিকে, ডানে বামে উপরে নিচে কোনো না কোনো দিকে সে ছিটকে চলে যেত। যেহেতু যাচ্ছে না, তার মানে অবশ্যই এই ফোর্সটা একেবারে ব্যালেন্স আকারে আছে। তাহলে ফোর্সের ব্যালেন্স যদি তুমি হচ্ছে অ্যাপ্লাই করো, তাহলে অবশ্যই এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা। তাহলে সূত্র আকারে তুমি লিখতে পারবে এখন টি সাইন থিটা সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, এম ওমেগা স্কয়ার, এটা একটা সমীকরণ। এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে টি কস থিটা সমান, টি কস থিটা সমান হচ্ছে এমজি, এটা একটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণকে আমাকে সলভ করে হচ্ছে বের করতে হবে এখান থেকে ওমেগার ভ্যালুটা কত। এখন আমরা মান জানি কার কার, এটা একটু বোঝার ট্রাই করি। এখানে প্রশ্নে তোমার হচ্ছে টি এর ভ্যালু দেওয়া আছে, তো তার ম্যাক্সিমাম যে পরিমাণ সে টান সহ্য করতে পারে সেটা হচ্ছে 324 নিউটন, এবং বলা আছে হচ্ছে বস্তুটির ভর এম 0.5 কেজি, এবং সুতার যে দৈর্ঘ্যটা এল এটা হচ্ছে 0.5 মিটার। তো এতটুকু এই তিনটা মান থেকে আমাকে বের করতে হবে এটা। খেয়াল করো, এখানে টি জানো তুমি, এম জানো, এখান থেকে তুমি থিটা বের করতে পারবে দ্বিতীয় সমীকরণ থেকে। এই থিটাটা যদি তুমি 1 নম্বর সমীকরণে বসাও, তাহলে থিটা জানো তুমি এখন, টি জানো, এম জানো, ওমেগা আর দুইটার একটাও জানো না। তো সমস্যা এখানেই যে তুমি যদি হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে সমাধান করা স্টার্ট করো, তাহলে তুমি যেহেতু এম, জি এবং টি তিনটা ভ্যালুই তুমি জানো, এখান থেকে কিন্তু প্রথম কাজটা তুমি থিটাটা বের করতে পারবে। বাট থিটার ভ্যালুটা যদি 1 নম্বর সমীকরণে তুমি বসিয়ে দাও, বসালে কিন্তু তোমার ওমেগা যেটা বের হওয়া উচিত সেটা বের হবে না, কারণ আর এর তুমি ভ্যালু কিন্তু জানো না। তো আমার প্রথম কাজ হচ্ছে এই আর এর ভ্যালুটা বের করতে পারা। যদি আর এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো আর এর ভ্যালু কিভাবে বের করা যায়? খেয়াল করো, এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের মধ্যেই কিন্তু এল আর এর মধ্যে আমি একটা সম্পর্ক বের করতে পারি, যে আমি যেহেতু এল এর ভ্যালু জানি এবং এই কোণটাকে যেহেতু আমি থিটা ধরে নিয়েছি, তার মানে এটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এবং থিটা যার সাথে সেটা হচ্ছে ভূমি, এবং এটা হবে হচ্ছে লম্ব। তাহলে এখান থেকে কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি যে ভূমি সমান হচ্ছে অতিভুজ cos থিটা, তার মানে এই অংশটা হচ্ছে l cos থিটা, আর এতটুকু যে আর পার্টটুকু এটুকু হচ্ছে l sin থিটা। তাহলে r এর ভ্যালু অ্যাকচুয়ালি l sin থিটা এর সমান। এখন খেয়াল করো, এই r এর জায়গায় 1 নম্বর সমীকরণে r এর পরিবর্তে যদি আমি হচ্ছে l sin থিটা বসাই, একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে, যে সাইন থিটা কেটে যায়। মানে তোমার থিটার যে প্রয়োজনীয়তা মনে হচ্ছিল একটু আগে, যে 2 নম্বর সূত্র থেকে আমি হচ্ছে থিটার মানটা বের করব, বের করে দেন হচ্ছে 1 নম্বর সমীকরণে বসিয়ে ওমেগার ভ্যালুটা পাবো, শুধুমাত্র আর এর ভ্যালু জানলেই হয়ে আছে। বাট আর এর ভ্যালুটা এমন একটা ভ্যালু আসলো যে উভয় পাশ থেকে থিটাটাই ক্যান্সেল হয়ে গেল। তো থিটাটা যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে তোমার হচ্ছে 2 নম্বর সমীকরণটা আর ইউজ করাই লাগবে না, ওটা ছাড়াই তুমি ম্যাথটা সলভ করতে পারবে, কারণ থিটার প্রয়োজন নাই আর তোমার। তাহলে এখান থেকে তুমি ওমেগা সমান কি বলতে পারো দেখো তো? ওমেগা সমান বলা যায় টি ডিভাইডেড বাই এম এল এর উপর হচ্ছে রুট, টি ডিভাইডেড বাই এম এল এর উপর হচ্ছে স্কয়ার রুট। ভ্যালু বের করি, টি এর ভ্যালু হচ্ছে 324, এম হচ্ছে 0.5, এল হচ্ছে 0.5, একে যদি রুট করো তাহলে বের হবে আমাদের আনসারটা। দেখি একটু সলভ করে দেখি। 324 ডিভাইডেড বাই 0.5, এটা আসছে 36। তার মানে টি সমান হচ্ছে 36
সরি টি বলছি কেন, ওমেগা সমান হচ্ছে 36 রেডিয়ান পার সেকেন্ড। তো তোমাকে কিন্তু ওমেগার ভ্যালুটাই বের করতে বলেছিল রেডিয়ান পার সেকেন্ড এককে, সেটা আমরা বের করে ফেললাম। তো যতটুকু বের করতে বলা হয়েছে অতটুকু কিন্তু আমার বের করা হয়ে গেছে। তো এখানে যদি তোমাকে থিটার মানটাও বের করতে বলতো যে এটা এই যে বস্তুটি আছে, এই বস্তুটি কত কোণে হচ্ছে চারপাশে রোটেট করছে, তখন এখন কিন্তু তুমি বের করতে পারবে। এই ওমেগার ভ্যালুটা যেহেতু তোমার বের হয়ে গেছে, তুমি এম এর ভ্যালু জানো, জে এর ভ্যালু জানো, টি এর ভ্যালু জানো, তুমি কিন্তু সর্বোচ্চ কত একে কোণে এভাবে ঘোরাতে পারবে সেটাও কিন্তু তুমি 1 নম্বর সমীকরণ থেকে বের করতে পারবে। বাট আমাদের এই প্রবলেমে সেটা দরকার পড়লো না। এর কারণ হচ্ছে এখান থেকে থেটা থেটা আসলে কেটে গেল এই কারণে। তো দেখো ম্যাথটা খুবই ইজিলি এক লাইনেই করা সম্ভব, এক না 2-3 লাইনেই করা সম্ভব। শুধুমাত্র একটা বস্তু থাকবে, তার হচ্ছে সমগ্র ফ্রি বডি ডায়াগ্রাম, আলটিমেটলি এটা কিন্তু ফ্রি বডি ডায়াগ্রামই একটা। গতদিন এর আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু একটা ফ্রি বডি ডায়াগ্রামেরই একটা প্রবলেম ছিল, যে আমি একটা বস্তু আছে, তার বস্তুর উপর কোন কোন বল কাজ করে সবগুলো যদি আমি একটা চিত্র আকারে প্রকাশ করি তাহলে সেটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। নিউটনিয়াম মেকানিক্সের বা এর পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারও তোমরা দেখবা যে এইসব ক্ষেত্রে তুমি যদি একবার ফ্রি বডি ডায়াগ্রামটা ভালো মতো ড্র করতে পারো, এরপর ম্যাথটা সলভ করা খুব একটা টাফ হয় না। কারণ হচ্ছে ম্যাথ আর কিছুটা না, শুধুমাত্র তোমাকে দুই পাশে শুধু ব্যালেন্স করা লাগবে আর কিছু না। তো এই ব্যালেন্সটা করার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে পারাটা সবচেয়ে জরুরি, এবং এটা যে যত মাস্টার করতে পারবা প্র্যাকটিস করতে করতে, তত হচ্ছে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে কোনো প্রশ্নের সমস্যা হবে না। তো এই হচ্ছে আজকের প্রবলেম এবং আজকের ম্যাথ। আমি একটু সরে যাই তোমাদের জন্য, যে তোমরা স্ক্রিনশট চালিয়ে নিতে পারো এখান থেকে। তো আমরা পরবর্তী দিনে আমরা হচ্ছে আরো কোনো চ্যাপ্টারে অথবা এই চ্যাপ্টারেরই আরো কিছু প্রবলেম সলভ করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।